আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু নিজ আলোয়ে পাঠ চর্চা করি অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আতাউল করিম নিশান, জুনিয়র শিক্ষক, শহীদ লেফটেন্যান্ট জি এম মুশফিকুল উত্তম উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা গত বেশ কিছু ক্লাস ধরে আমাদের গ্রামারের বেশ কিছু আইটেম নিয়ে আলোচনা করেছি। আমরা সেখানে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করেছি। তারপরে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, সেন্টেন্সের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। তো অনেকে মনে করে থাকতে পারো যে এই বিষয়গুলো তো আমাদের পরীক্ষায় সরাসরি আসে না, আমাদের পরীক্ষায় আসে না সেন্টেন্স কাকে বলে অথবা পার্টস অফ স্পিচ কাকে বলে, কিন্তু এগুলো আমরা কেন এত গুরুত্ব দিয়ে আলোচনা করছি। তো এই বিষয়ে তোমাদেরকে একটু ছোট কথা বলতে চাই। সেটি হচ্ছে, দেখো, একটি গাড়ি মনে করো 200 কিলোমিটার পথ পাড়ি দিবে। তো প্রতিমধ্যে সে যদি কোনো একটি ফুয়েল স্টেশনে 10 বা 15 মিনিটের জন্য দাঁড়িয়ে জ্বালানি নেয়, তাহলে যাত্রীদের হয়তো ওই 10 বা 15 মিনিট মনে হতে পারে তাদের যাত্রা থেমে আছে বা থমকে আছে, তাদের সময়টা অপচয় হচ্ছে। কিন্তু আসলে একটু চিন্তা করলেই বোঝা যাবে যে এই 10 বা 15 মিনিটের জ্বালানি সংগ্রহটাই সেই যাত্রীদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তো শিক্ষার্থীরা, আমি এটার সাথে মিলিয়ে এটাই বলতে চাই, দেখো, এর পরবর্তীতে আমাদের যে অন্যান্য আইটেমগুলো আছে যেগুলো আমাদের সরাসরি পরীক্ষায় আসে, যেমন মনে করো WH কোশ্চেন, রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস, তারপরে ইনস্ট্রাকশন, সিং কম্প্রিহেনশনের মধ্যে আমাদেরকে কোশ্চেন আনসার করতে হয়, তারপরে সিং কম্পোজিশন লিখতে হয়, লেটার লিখতে হয়। তো সেখানে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়, যেই কাজগুলোর ক্ষেত্রে আমাদের গ্রামার সম্পর্কে, সেন্টেন্স গঠন সম্পর্কে ভালো একটি ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্যই আসলে আমাদের এই গ্রামার আইটেমগুলো আলোচনা করা। আশা করি তোমরা যদি সেগুলো গুরুত্ব সহকারে পড়ো, তোমাদের লস হবে না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আমাদের পরবর্তী পাঠগুলো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়ে কোনো মনে কষ্ট রাখবে না। তোমরা আশা করি এখন থেকে তোমরা টপিকের পাশাপাশি, অর্থাৎ গ্রামার আইটেমের পাশাপাশি আমরা সরাসরি টপিক রিলেটেড কিছু ক্লাসও করব। তবে আমাদের আর একটি গ্রামার আইটেম বাকি আছে যেটি আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেটি হচ্ছে টেন্স। আমরা সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক আলোচনা করার পাশাপাশি গ্রামারের দুই একটা টপিক আলোচনাও করে ফেলবো। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি বিশেষ করে আমি তোমাদের ক্লাসগুলো ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করছি। তোমরা নিচেই দেখবা একটি লাল বাটন আছে, সাবস্ক্রাইব বাটন। সেই বাটনটি সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটি ক্লাস তোমরা আপলোড করা মাত্রই তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। এভাবে তোমরা প্রত্যেকটি ক্লাস করতে পারবা। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের একসাথে বিভিন্ন ক্লাসের অনেকগুলো ক্লাস হওয়ার কারণে হয়তো তোমরা আগের ক্লাসগুলো তোমাদের সেখানে স্ক্রল করে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে ইংরেজি ক্লাসগুলো তোমরা আমার এই চ্যানেলে ঢুকলেই সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে, তোমাদের কাজ খোঁজাখুঁজি করতে হবে না। আর আরেকটি বিষয় বলে রাখি, যারা তোমরা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অথবা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যোগ দাওনি, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দাও যারা যোগ দেনি তারা যাতে আমাদের ক্লাস যোগ দিতে পারে এবং সুন্দরভাবে আমরা একসাথে ক্লাসগুলো করতে পারি। তো শিক্ষার্থীরা, দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WH কোশ্চেন। তোমরা জানো আমাদের 9 নাম্বার কোশ্চেনে WH কোশ্চেনটি পরীক্ষায় আসে। সেখানে 5টি প্রশ্ন থাকে, তার বিপরীতে 2 নাম্বার করে মোট 10 নম্বর থাকে। দেখো, 100 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে WH কোশ্চেন, দ্যাট মিন্স 10 ভাগে 1 ভাগ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার অধ্যয়নের গুরুত্ব কতটুকু। আমরা এখানে একটি হেডলাইন দিয়েছি, খেয়াল করে দেখো, WH কোশ্চেন 0 to হিরো। এটা এই জন্যই বললাম, দেখো, আজকের ক্লাসের আগে কেউ যদি WH সম্পর্কে একেবারেই কিছু না জানো, অর্থাৎ কারো জ্ঞান যদি শূন্য পরিমাণ হয় WH সম্পর্কে, তাহলে আজকের ক্লাসের পর থেকে, অথবা আমরা এই WH ক্লাসের উপর 3টি ক্লাস নিব, সেই 3টি ক্লাসের পরে সে WH কোশ্চেনের উপর হিরো হয়ে যাবে। আমি আশা করছি হিরো বলতে এটাই যে সে ইনশাল্লাহ এই 10 মার্কসের 10-এ 10ই পাবে। তো শিক্ষার্থীরা, তোমরা আর দেরি না করে কি করবা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও এবং আমি যে গ্রামার স্ট্রাকচার গুলো অথবা যে এক্সাম্পল গুলো দেখাবো তোমরা অবশ্যই সেগুলো খাতায় সুন্দর করে লিখে আমি যেভাবে চিহ্নিত করে বুঝিয়ে দিব সেভাবে চিহ্নিত করে বুঝে নিবে। দেখবা তোমাদের WH কোশ্চেন মেক করতে আর কোনো সমস্যাই হচ্ছে না। তো একটি বিষয় খেয়াল করবা, আমরা এখানে কি কি করেছি। দেখো, আমরা PSC 2017 সাল থেকে WH কোশ্চেনটি অ্যাড করা হয়েছে। 17 থেকে 19 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো থেকে, এবং মোর দেন 100 ইউনিয়ন স্কুলস কোশ্চেন।
তোমরা দেখবা বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে যে প্রশ্ন হয় ভালো ভালো সারা দেশে, আমাদের সারা দেশে ভালো ভালো স্কুলগুলো, সেগুলোতে যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে যেগুলো বেস্ট এক্সাম্পলস, অর্থাৎ যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো হয়তো সমাধান করতে তোমাদের একটু ব্যাক পেতে হতে পারে, সেগুলো সম্পর্কে সেগুলোকে বাছাই করে তোমাদেরকে এই ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। আমি আশা করছি তোমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনের যদি 3টি ক্লাস খুব ভালোভাবে করো তাহলে তোমাদের এই ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যাপারে আর কোনো সমস্যাই থাকবে না। তো শিক্ষার্থীরা, চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মেকিং ডাব্লিউএইচ কোশ্চেন। তোমরা জানো আমাদের পিইসি পরীক্ষায় 9 নম্বর কোশ্চেনে ডাব্লিউএইচ কোশ্চেন আসে, সেখানে নাম্বার বরাদ্দ হচ্ছে 10 মার্কস। ইংরেজিতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং আরেকটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? দেখো, যেই প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো আকারে দেয়া যায় সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। যেমন আমরা যদি একটা প্রশ্ন করি, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তাহলে আমি উত্তর দিতে পারি হয়তো ইয়েস অথবা নো। সো আমি যেহেতু এই প্রশ্নটার উত্তর ইয়েস অথবা নো দিয়ে দিতে পারছি, সো এইটাই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। অপরদিকে দেখি, যে প্রশ্নগুলোর উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি না, আমাদেরকে ব্যাখ্যা করে বা অন্যভাবে উত্তরটি দিতে হয়, সেগুলোকে আমরা বলছি ডাব্লিউএইচ কোশ্চেন। আমরা একটা উদাহরণ দেখি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? উত্তর হিসেবে আমরা পাবো হয়তো আমি বলতে পারি নিশান, অথবা আমি বলবো মাই নেম ইজ নিশান, কিন্তু আমি ইয়েস অথবা নো বলে কিন্তু আনসার দিতে পারছি না। সো এইগুলি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, যে প্রশ্নগুলোকে আমরা উত্তরে আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো না, আমাদেরকে ভিন্ন কিছু বলে উত্তর দিতে হয়। তো আজকে আমরা এই প্রশ্নগুলি কিভাবে করব সেগুলো নিয়ে একটু আলোচনা করব। চলো এবার দেখো ইংরেজিতে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো। আমরা সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো শুরু হয় সেগুলি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। এখানে কী কী ওয়ার্ড থাকতে পারে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা একটু ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হই। শুরুতেই দেখো আছে কি শুরুতেই আছে হু, তারপরে আছে হোস, তারপরে আছে হোম, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াট এবং হাউ। তো এই শব্দগুলো দিয়ে আমরা কোশ্চেন তৈরি করা শিখব। শুরুতেই দেখো আমরা একটি স্ট্রাকচার দিয়ে আমরা সকল ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন একটি স্ট্রাকচারের উপর বেস করে করার চেষ্টা করব। সাবজেক্ট কোশ্চেনের পজিশন অনুসারে স্ট্রাকচারটাকে আমরা কিছুটা এদিক ওদিক বা একটু মডিফাই করব। তো আশা করি তোমরা যদি এই স্ট্রাকচারটি ভালোভাবে মনে রাখো, অন্য সবগুলো তোমরা জাস্ট একটু পরিবর্তন করে বা একটু পরিবর্ধন করেই শিখে ফেলতে পারবে। শুরুতে দেখো আমরা একটা সেন্টেন্স লিখলাম, মিরাজ প্লেস ইন দ্য ফিল্ড, মিরাজ মাঠে খেলা করে। তো আমরা শুরুতে দেখব ডাব্লিউএইচ কোশ্চেন আমরা কোন কোন পজিশন ধরে হতে পারে। শুরুতে দেখো আমরা সেন্টেন্সের মধ্যে শিখেছি, শুরুতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট। একটু অপেক্ষা করি আমরা। আমাদের শুরুতে যে একটি সেন্টেন্স আছে মিরাজ প্লেস ইন দ্য ফিল্ড, সেখানে মিরাজটা হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব এবং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে অবজেক্ট, অথবা এটাকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। তো আমরা দেখো স্ট্রাকচারটা কীভাবে শিখলাম। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, দেন আমাদের অক্সিলারি ভার্ব বসবে, তারপর আমাদের সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব এবং সবশেষে এক্সটেনশন থাকলে এক্সটেনশন, এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো আমরা যদি সাবজেক্টকে উত্তর হিসেবে পেতে চাই, অর্থাৎ আমরা উত্তর হিসেবে মিরাজ যেহেতু সাবজেক্ট, উত্তর হিসেবে মিরাজ পেতে চাই, তাহলে যদি আমরা বাংলায় চিন্তা করি তাহলে আমাদের প্রশ্নটা কেমন হওয়া উচিত, কে মাঠে খেলা করে। তো আমরা জানি কে ইংলিশ হচ্ছে হু, তখন কোশ্চেনটা হয়ে যাচ্ছে হু প্লেস ইন দ্য ফিল্ড। আমি স্ট্রাকচার নিয়ে এখানে ডিটেলস আলোচনা করছি না, আমরা একটু পরে স্ট্রাকচার নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট আমরা বুঝতে চাচ্ছি কোন কোন পজিশন থেকে বা কোন কোন পজিশন ধরে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন মেক করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখলাম আমরা সাবজেক্ট ধরে ডাব্লিউএইচ কোশ্চেন মেক করতে পারি। এরপর দেখো আমরা যদি ভার্বকে উত্তর হিসেবে পেতে চাই, এখানে ভার্ব কি আছে, প্লেস, অর্থাৎ খেলা করা। তাহলে আমরা যদি প্রশ্নটা এভাবে করি, মিরাজ মাঠে কি করে, অর্থাৎ হোয়াট ডাজ মিরাজ ডু ইন দ্য ফিল্ড, তাহলে আমরা উত্তর হিসেবে পাবো খেলা করে। তাহলে আমরা প্রথমে শিখলাম সাবজেক্ট হিসেবে, এরপরে দেখলাম কি ভার্ব ধরেও আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করতে পারি। এরপরে দেখো আমরা যদি অবজেক্টকে উত্তর হিসেবে পেতে চাই,
তাহলে দেখো কোথায় খেলা করে, মাঠে খেলা করে। তাহলে আমি কোশ্চেনটা এভাবে করতে পারি, হোয়ার ডাস মিরাজ প্লে, মিরাজ কোথায় খেলা করে, তখন আমরা উত্তর হিসেবে পাবো কি, ইন দ্য ফিল্ড। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝতে পারলাম আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিংবা অ্যাডভার্ব যে কোনো পজিশন ধরে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি। তো চলো আমরা এখন সেক্ষেত্রে আমরা একটু দেখি এই পজিশনগুলো থেকে আমরা কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন মেক করব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, খেয়াল করো, আমাদেরকে পার্সনের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ পার্সনের পরিবর্তনের নিয়মটা আমরা একটু দেখে নিই। দেখো তোমাদের খুব সুন্দরভাবে লেখা আছে এখানে, যদি ফার্স্ট পার্সন থাকে তখন সেটা সেকেন্ড পার্সনে পরিণত হয়ে যাবে, আর যদি সেকেন্ড কিংবা থার্ড পার্সন থাকে সেক্ষেত্রে নো চেঞ্জ অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। দেখো তো এবার ফার্স্ট পার্সনে কী কী পরিবর্তন হবে। দেখো যদি আই, মি, উই, আস ইত্যাদি থাকে তখন সেটা ইউতে পরিবর্তিত হয়ে যাবে, মাইন থাকলে সেটা ইউরস হয়ে যাবে, মাই এবং আওয়ার থাকলে সেটা ইউর হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এগুলো আশা করি খাতায় লিখছো এবং এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদেরকে। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। শি গিভস মি এ পেন। তাহলে দেখো এখানে একটি ফার্স্ট পার্সন আমরা পাচ্ছি, সেটি হচ্ছে মি। তাহলে দেখো আমরা এটা কী ধরনের পরিবর্তন হচ্ছে, আমরা তাহলে এ প্যানকে উত্তর হিসেবে পেতে চাই, তাহলে আমরা কোশ্চেনটা করলাম এভাবে, হোয়াট ডাস শি গিফট ইউ। তাহলে দেখো এখানে মিটা কি হয়ে গেল, ইউ হয়ে গেল। আমরা একটু আগে দেখেছি যে মি থাকলে কি হবে, ইউ হবে, তাহলে এই মিটা কি হয়ে গেল, ইউ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, দিস ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। তাহলে দেখো এখানে মাইন আছে, আমরা উত্তর হিসেবে কী পাচ্ছি, হুইচ পেন ইজ ইয়োর্স। তাহলে এখানে কি হয়ে গেল, ইউর্স হয়ে গেল। আমরা দেখো এখানে শিখে যে মাইন থাকলে কি হয়ে যাচ্ছে, ইউর্স হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে মাইনটা কি হয়ে যাচ্ছে, ইউর্স হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে খেয়াল করবে, যখন ফার্স্ট পার্সন থাকবে তখন সেকেন্ড পার্সনে এভাবে পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু সেকেন্ড বা থার্ড পার্সন থাকলে সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। চলো শিক্ষার্থীরা এবার আমরা দেখব, যদি স্টেটমেন্টের সাবজেক্ট পজিশনের নিচে আন্ডারলাইন থাকে তখন আমরা সেগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে তৈরি করব। খুবই গুরুত্বপূর্ণ, আমরা স্ট্রাকচারটা আগে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা যদি স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আশা করি আমাদের প্রতিটা স্টেটমেন্ট ডাব্লিউএইচ কোশ্চেন পরিণত করা কোনো ব্যাপারই হবে না। আমরা একটি স্ট্রাকচারকে খুব ভালোভাবে মনে রাখবো, সেটি হচ্ছে শুরুতে কি, ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন এবং তারপর অবশ্যই একটি কী চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তো সেক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আমরা এখানে সাবজেক্ট পজিশনকে প্রশ্ন করছি অর্থাৎ সাবজেক্টকে আমরা উত্তর হিসেবে পেতে চাচ্ছি, সেহেতু আমাদের প্রশ্নের মধ্যে সাবজেক্ট ওয়ার্ডটি থাকবে না, অর্থাৎ সাবজেক্টের যে পজিশন থাকে সেটা থাকবে না। যেহেতু সাবজেক্ট থাকবে না সেহেতু আমাদের অক্সিলারি ভার্বটিও থাকবে না। তাহলে আবার বলছি সেক্ষেত্রে দেখো, যেহেতু আমরা সাবজেক্ট পজিশনকে উত্তর হিসেবে পেতে চাচ্ছি এখানে, সেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। যেহেতু সাবজেক্ট থাকবে না সেহেতু সাবজেক্টের আগের এই অক্সিলারি ভার্বটিও থাকবে না। যদি তাহলে আমরা এবার আমাদের স্ট্রাকচার থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা স্ট্রাকচারটা পাচ্ছি শুরুতেই ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে বললাম কি, যদি সাবজেক্ট পজিশনের নিচে আন্ডারলাইন থাকে আমাদেরকে সেই পজিশনটা ধরে কোশ্চেন করতে হয়, তাহলে আমরা শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করব, দেন ভার্ব ইউজ করব, তারপরে যদি কোনো কিছু থাকে বাকি অংশ থাকে সেটা ইউজ করবো এবং সবশেষে অবশ্যই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। তো এবার চলো আমরা দেখি আমরা সাবজেক্ট পজিশনে কোন কোন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি এবং সেগুলো কী অর্থে ব্যবহার করতে পারি। শুরুতেই দেখো, আমরা যদি কোনো ব্যক্তিবাচক হিসেবে সাবজেক্ট থাকে, ব্যক্তিবাচক কিছু থাকে সাবজেক্টে, তখন আমরা সেটার জন্য ব্যবহার করতে পারি হু, হু অর্থ আমরা জানি কে বা কারা। এরপরে দেখো, যদি কোনো বস্তুবাচক সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট, হোয়াট অর্থ কি। এরপর দেখো, যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় অথবা কোনো অধিকার বোঝায়, যেমন মাই ফাদার, হিজ ফাদার, দিস পেন, মাই পেন ইত্যাদি, তখন আমরা হুইচ অথবা হোস প্লাস নাউন এই অংশটি ব্যবহার করব। চলো আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা শুরুতে প্রথম এক্সাম্পলটা দেখি, হু দিয়ে রাজু ইজ ইন ক্লাস 5। দেখো এখানে সাবজেক্ট পজিশনে কে আছে, রাজু আছে, রাজুর নিচে কি আছে, সরি দেখো এখানে সাবজেক্ট পজিশনে কে আছে, সাবজেক্ট পজিশনে আছে এখানে
রাজু। রাজু, তো দেখো রাজু কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? রাজু নিশ্চয়ই একজন ব্যক্তির নাম, সেহেতু আমরা জানি ব্যক্তিবাচক হলে তখন আমরা কি আনবো? হু আনবো। তো দেখো আমরা সাবজেক্ট হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কি আনলাম? হু আনলাম। এখন দেখো স্ট্রাকচার হিসেবে আমাদের কি আসবে? ভার্ব আসবে। তো এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে ইজ, তাহলে এখানে কি আসলো? দেখো ইজ আসছে। এরপরে কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এরপর দেখো অতিরিক্ত অংশ হিসেবে কি আছে? ইন ক্লাস 5। সেক্ষেত্রে এখানে একটা জিনিস মিস্টেক হচ্ছে, এখানে অবশ্যই একটা কোশ্চেন মার্ক হবে। তারপর দেখো আমরা অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব, অতিরিক্ত অংশ এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো ব্যক্তিবাচক সাবজেক্ট ছিল, এই জন্য আমরা কি আনলাম? হু আনলাম, তারপরে ভার্ব বসলো এবং অতিরিক্ত অংশ বসলো এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসলো। আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি। সেক্ষেত্রে আবার খেয়াল করি আমরা এখানে নলেজ ইজ পাওয়ার, এখানে সাবজেক্ট পজিশনে কি আছে? নলেজ আছে। আমরা জানি নলেজ হচ্ছে বস্তুবাচক, সো এটার জন্য আমাদের কি আসবে? হোয়াট আসবে। কারণ আমরা জানি বস্তুবাচক যদি কোনো ওয়ার্ড সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড আনবো হোয়াট। তাহলে আমরা শুরুতে কি দেখলাম? দেখো আমরা হোয়াট লিখলাম, তারপরে ভার্ব হিসেবে ইজ লিখলাম, তারপরে বাকি অংশ কি আছে? পাওয়ার, সেটা লিখলাম, এবং সবশেষে আমরা কি দিলাম? একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তো তাহলে তোমরা বুঝতে পারছো আমরা হু এবং হোয়াটের ব্যবহার শিখলাম। চলো আমরা আমাদের পরবর্তী পাঠে যাই। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে দেখো এখানে একটু নির্দিষ্ট করে বোঝাচ্ছে একটা বইকে, এবং এটা একটু বস্তুবাচক, তাহলে আমরা ব্যবহার করতে পারি এটার জন্য কি? হুইচ বুক। এরপর দেখো ভার্ব হচ্ছে ইজ, বাকি অংশ। আরেকটা জিনিস দেখো, আমরা একটু আগে শিখেছি মাইন থাকলে সেটা কি হয়ে যাবে? ইয়োর্স হয়ে যাবে। দেখো এখানে মাইনটা কি হয়ে গিয়েছে? ইয়োর্স হয়ে গিয়েছে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মাই ফাদার ইজ এ টিচার। তাহলে দেখো সাবজেক্ট পজিশন আছে মাই ফাদার, এবং এটি একটি অধিকার বোঝাচ্ছে, আমার বাবা। তাহলে আমরা বলতে পারি এখানে এরকম যদি মাই ফাদার, হিজ ফাদার ইত্যাদি থাকে, তখন আমরা সেগুলোকে হোস দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে আমরা ওয়ার্ডটা কি যাচ্ছে? হোস ফাদার ইজ এ টিচার, কার বাবা একজন শিক্ষক। আশা করি সেক্ষেত্রে তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী পাঠে যাচ্ছি। এবার দেখো আমরা এই কয়েকটি ওয়ার্ডই হচ্ছে আমাদের সাবজেক্ট পজিশনের মূল মন্ত্র। আমরা এগুলোর উপর ভিত্তি করেই সাধারণত অধিকাংশই সাবজেক্ট পজিশনে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো তৈরি করতে পারবো। চলো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নেই। শুরুতেই দেখো আমরা এখানে পাশে দিয়ে একটি বক্সের মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে দিয়েছি, খেয়াল করো। আমরা হু কখন ব্যবহার করব? যখন হু দিয়ে কোনো ব্যক্তিবাচক কাউকে বোঝাবে তখন আমরা হু ব্যবহার করব। সাবজেক্ট পজিশন যখন ব্যক্তিবাচক কিছু থাকলে হু ব্যবহার করব, বস্তুবাচক কিছু থাকলে হোয়াট ব্যবহার করব, এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু হলে তখন হুইচ প্লাস নাউন অথবা হোস প্লাস নাউন ব্যবহার করব। আমরা উদাহরণগুলো একটু দেখি। দেখো আইসক্রিম ইজ এ ডেলিশিয়াস ফুড। তাহলে আইসক্রিমটা কি? বস্তুবাচক। তাহলে বুঝতে পারছো তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কী আসবে? হোয়াট আসবে। আমরা একটু আগে এই 5টা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আগে চিহ্নিত করে ফেলি। খেয়াল করো, তাহলে শুরুতেই আসলো কি? আইসক্রিমের জন্য বস্তুবাচকের জন্য হোয়াট। তারপর দেখো দ্য হেয়ার, এটা একটা প্রাণী, তো প্রাণীর জন্য কি আসলো? হু আসলো। তারপরটা দেখো দ্য টিভি নিউজ, বস্তুবাচক, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসলো? হোয়াট আসলো। তারপরে দেখো টকিং অন দ্য ইন্টারনেট কিপস সিমা কানেক্টেড। টকিং অন দ্য ইন্টারনেট, এখানে আরেকটা বিষয় খেয়াল করো, তোমরা সাবজেক্ট কীভাবে চিনবে। দেখো আমরা সেন্টেন্সে আগে ভার্বটি খুঁজে বের করে ফেলবো। তো আমরা যদি ভার্বটি খুঁজে বের করে ফেলতে পারি, তাহলে ভার্বের সাধারণত পূর্বে যে অংশটুকু থাকে সাধারণত সেটি সাবজেক্ট হয়। তাহলে দেখো এখানে টকিং দেখে অনেকে মনে করতে পারে এটি হচ্ছে ভার্ব, আসলে তাই না। এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে আমাদের কিপস। সো কিপসের আগে যে অংশটুকু আছে টকিং অন দ্য ইন্টারনেট, এই পুরোটি হচ্ছে আমার সাবজেক্ট। এবার দেখো কথা বলা, ইন্টারনেটের মাধ্যমে কথা বলা, এটা অবশ্যই একটি বস্তুবাচক বিষয়। তাহলে এটার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসলো? হোয়াট আসলো। তো তাহলে আশা করি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো চিহ্নিত করতে পেরেছি। এরপর দেখো আমরা ভার্বগুলো চিহ্নিত করি। প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, পরবর্তী সেন্টেন্সে ভার্ব হচ্ছে ওয়াজ, এর পরবর্তী সেন্টেন্স দেখো, এর পরবর্তী সেন্টেন্সে ভার্ব হচ্ছে ক্যান টেল, এবং সবশেষের সেন্টেন্সে 4 নম্বর সেন্টেন্সে ভার্ব হচ্ছে কিপস। তাহলে দেখো সরাসরি আমরা সেই ভার্বগুলো বসিয়ে দিচ্ছি। ওয়াজ, তারপরে দেখো এই যে এখানে এই যে ওয়াজ বসে যাচ্ছে, তারপর এখানে ক্যান টেল বসে যাচ্ছে, তারপর কিপস বসে যাচ্ছে। তারপরে বাকি অংশ যা আছে সেটিও বসে যাচ্ছে। এ ডেলিশিয়াস ফুড বসে যাচ্ছে। তারপর দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, এই যে দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। তারপর দেখো টেল আস অ্যাবাউট কোভিড-19, এই যে আস অ্যাবাউট কোভিড-19। সিমা
কানেক্টেড বরাবর বসে যাচ্ছে। তো তাহলে দেখো আমরা শুরুতে কি করছি, আমরা শুরুতেই সাবজেক্টের উপর ভিত্তি করে কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে সেটি চিহ্নিত করছি। তারপর আমরা ভার্ব এবং অবজেক্টকে এক্সটেনশনকে বরাবর বসিয়ে দিয়ে সবশেষে কি দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক চিহ্ন বসাচ্ছি। সো সেক্ষেত্রে তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো। তোমরা আগেই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদেরকে আগে কি করতে হবে, সাবজেক্ট পজিশনের জন্য আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটি চিহ্নিত করতে হবে। তোমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ডটি চিহ্নিত করে ফেলতে পারো, দেন তোমরা ভার্ব এবং এক্সটেনশন যা অংশ থাকে সেটি বসিয়ে লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবে, তোমাদের উত্তরটি হয়ে যাবে। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। দেখো এখানে আমরা আরও বেশ কিছু উদাহরণ তোমাদের জন্য দিয়েছি, খেয়াল করো। এখানেও আমরা ঠিক একইভাবে আগে যে সাবজেক্ট পজিশনে যে আন্ডারলাইনগুলো আছে সেই ওয়ার্ডগুলোর জন্য কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা চুজ করতে পারি সেটি আগে আমরা বাছাই করে ফেলি। দেখো সৈকতস ফাদার ইজ এ ব্যাংকার, সো সৈকতস ফাদার ব্যক্তিবাচক, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আমরা বলেছিলাম যদি অধিকার বোঝায় কোনো কিছুতে, যেমন সৈকতস ফাদার কার বাবা, সৈকতের বাবা, এবং এটি একটি ব্যক্তিবাচক, সেহেতু আমরা কী ব্যবহার করতে পারবো, এখানে হোস ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আমরা কি লিখলাম, হোস ফাদার। তারপরটা দেখো ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, আমাদের সাবজেক্ট হিসেবে কি আছে, ফ্যাট অ্যান্ড অয়েল। তোমরা জানো এটি হচ্ছে কি বাচক, বস্তুবাচক। সো আমরা জানি বস্তুবাচক হলে কি আসবে, হোয়াট আসবে। সো আমরা বসালাম হোয়াট। তারপর দেখো জেসিকা অ্যান্ড হার ফাদার, তো তোমরা জানো এখানে এটি কি আছে, এখানে এটি ব্যক্তিবাচক আছে। সো এখানে সেরকম অধিকার কিছু বোঝাচ্ছে না, দুজন ব্যক্তিকে একসাথে বোঝাচ্ছে। সো আমরা এটাকে ব্যক্তিবাচক হিসেবে ধরে কী নিলাম, আমরা এখানে হু নিলাম। তারপর লাস্ট ওয়ান দেখি আমরা, এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্টস ম্যাগাজিন। তোমাদেরকে আমরা একটু আগেই বলেছি যদি কোনো বাক্যে বড় হিসেবে একটা জিনিস সাবজেক্টটা আন্ডারলাইন করা থাকে তখন আমাদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খেয়াল করব সেই সেন্টেন্সে ভার্বটি কোথায় আছে। তাহলে খেয়াল করো, এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্টস ম্যাগাজিন, এখানে ভার্ব কোনটা বুঝতে পারছো তোমরা, ইজ ভার্ব। সো ইজের আগ পর্যন্ত যে অংশটা আছে শুরু থেকে এ ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, এই পুরোটাই হচ্ছে এখানে সাবজেক্ট। তো খেয়াল করো এরকম ধরনের সাময়িকী যেটা খেলা সম্পর্কে, সেটাই হচ্ছে খেলাধুলার ম্যাগাজিন বা সাময়িকী। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা বস্তুবাচক, যার জন্য আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড কি আনলাম, হোয়াট আনলাম। তো সেক্ষেত্রে আমরা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড চুজ করে ফেলতে পারি বাকি অংশ আমাদের জন্য খুবই সহজ। আমরা এরপরে ভার্ব চিহ্নিত করব। দেখো প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, পরের সেন্টেন্সে ভার্ব হচ্ছে আর, তারপরে সেন্টেন্সও ভার্ব আর, এবং এরপরে সেন্টেন্সে ভার্ব ইজ। তো দেখো আমরা সেই ভার্বগুলো বসিয়ে দিলাম, ইজ, এই যে আর এবং ইজ বসে গেল। এরপর দেখো এক্সটেনশন বাকি যা আছে তাই, এ ব্যাংকার অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, এই যে অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। তারপর হচ্ছে কি গোয়িং টু চট্টগ্রাম, এই যে গোয়িং টু চট্টগ্রাম। তারপরে এ স্পোর্টস ম্যাগাজিন বসে গেল, এবং সবশেষে খুবই গুরুত্বপূর্ণ কি বসবে, আমাদের প্রশ্নবোধক চিহ্নগুলো বসে গেল। খেয়াল করো তাহলে খুবই সহজ। আমরা শুরুতে কি করব, সাবজেক্ট পজিশনের জন্য ডাব্লিউএইচ ওয়ার্ডটা চিহ্নিত করব, তারপর ভার্ব এবং অবজেক্ট বসিয়ে দিয়ে এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়ে আমাদের কাজটি সম্পূর্ণ করব। দেখি আমরা আরও দু একটি এক্সাম্পল দেখি। দেখো খেয়াল করো এখানে, দেখো তোমাদেরকে আমরা এখানে সাবজেক্ট পজিশনে যে ব্যতিক্রমী ধরনের আসতে পারে চেষ্টা করছি সকল এক্সাম্পলগুলোকে একসাথে আনার জন্য, যাতে সাবজেক্টটা যে ধরনেরই হোক না কেন তোমরা আনসার করতে পারো। এখানে খেয়াল করো 9 নম্বর পজিশনে কি আছে, দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, পদ্মা নদী ইলিশ মাছে পরিপূর্ণ। তো এবার খেয়াল করো, আমি যদি এখানে এটাকে বস্তুবাচক ধরে আমরা যদি বলি হোয়াট, কি ইলিশ মাছে পরিপূর্ণ, তাহলে আমরা অর্থটা বা প্রশ্নের উত্তরটা ঠিকভাবে নাও পেতে পারি। আমরা প্রশ্নটাকে আরেকটু স্পষ্টভাবে আর একটু ভালোভাবে করার জন্য আমরা এটাকে হুইচ প্লাস নাউন, অর্থাৎ পদ্মা একটি কি, পদ্মা একটি নদীর নাম। তাহলে আমরা যদি কোশ্চেনটা এভাবে করি, হুইচ রিভার, অর্থাৎ দা পদ্মার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আনবো সেখানে আমরা হুইচ রিভার যদি করি তাহলে আমরা উত্তরটা কোন নদী, পদ্মা নদী, খুব ভালোভাবে পেয়ে যাচ্ছি। এরপরে দেখো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটি, জানুয়ারি। তাহলে এটা বস্তুবাচক, এটার জন্য আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি, আমরা এটার জন্য হোয়াট বসাচ্ছি। তারপর একটা দেখি আমরা, জুন কামস আফটার দ্য মান্থ অফ মে, এখানের জন্য আমরা জুন যেহেতু বস্তুবাচক আমরা হোয়াট বসিয়ে করে ফেলতে পারি, হোয়াট কামস আফটার দ্য মান্থ অফ মে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে কোন মাসটি দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে আমরা বলতে পারি হুইচ মান্থ। সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে যে দ্য মান্থ
অফ কথাটি পরে ছিল বলে আমরা এখানে হোয়াট ব্যবহার করেছি, এখানে কোনো মাস সম্পর্কিত কিছু বলিনি। কিন্তু আমরা যদি হুইচ মান্থ কথাটা আগে ব্যবহার করে ফেলি তাহলে পরবর্তীতে আর মান্থ কথাটি লেখার প্রয়োজন নেই। আমরা দুভাবেই কোশ্চেনটি করতে পারি। আবার বলছি, খেয়াল করো, জুন এটা বস্তুবাচক ধরে আমরা হোয়াট এনে করে দিলেও হয়ে যাবে, হোয়াট কামস আফটার দ্য মান্থ অফ মে। আর যদি আমি এখানে হুইচ মান্থ বলতে চাই সেক্ষেত্রে আমাদের পরে এখানে যে মান্থ কথাটা আছে সেটা এখানে এক্সটেনশনে আনার প্রয়োজন নেই, তখন আমরা লিখতে পারি এভাবে, হুইচ মান্থ কামস আফটার মে, এভাবে করলেই হয়ে যাবে। সো আশা করি আমরা WH ওয়ার্ড যেহেতু চিহ্নিত করতে পারলাম, WH ওয়ার্ডের পরে আমরা জানি ভার্বগুলো বরাবর বসে যাচ্ছে, দেখো এই যে অ্যাবাউন্ট, সেখানেও সেম কথা, তারপরে এই যে ইজ, তারপরে এখানে এই যে কামস আফটার বসে যাচ্ছে, সো এভাবে করে আমরা, এবং সবশেষে গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্নবোধক চিহ্ন, এগুলো দিয়েই তোমরা আশা করি খুব ভালোভাবেই বুঝে যাচ্ছে। তো শিক্ষার্থীরা দেখো, সাবজেক্ট পজিশনের জন্য এতটুকুই আলোচনা এনাফ। তোমরা যদি এই এক্সাম্পলগুলো খুব ভালোভাবে খাতায় ভালোভাবে লিখে ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে আবার বলছি, আমরা শুরুতেই আমরা আমাদের আন্ডারলাইনকৃত অংশের জন্য WH ওয়ার্ড চুজ করব, তারপরে আমরা ভার্ব এবং এক্সটেনশন বসিয়ে সবশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে আমরা আমাদের উত্তর শেষ করব। তাহলে আশা করি এখন এই ক্লাসটি ভালোভাবে করার পরে তোমাদের WH পজিশন নিয়ে সাবজেক্ট পজিশন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। চলো আমরা এবার একটু ভার্ব পজিশন নিয়ে চিন্তা করি। শুরুতে তো আমরা এতক্ষণ সাবজেক্ট পজিশন নিয়ে দেখলাম, চলো আমরা এবার ভার্ব পজিশন নিয়ে একটু আলোচনা করি। শুরুতে দেখো, আমরা বলেছি আমরা একটা স্ট্রাকচারকে বেস করেই সকলগুলো আনসার করার চেষ্টা করব। তো এখানেও আমরা সেটার ব্যতিক্রম করব না, তবে এই ভার্বের জন্য স্ট্রাকচারটা কী ধরনের পরিবর্তিত হবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা আবার দেখি। আমাদের জানি শুরুতে WH ওয়ার্ড থাকার কথা, তারপর অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, ভার্ব, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তো সেক্ষেত্রে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু ভার্বকে প্রশ্ন করছি সেহেতু আমাদের WH ওয়ার্ড হিসেবে আমরা এখানে আনবো হোয়াটকে। WH ওয়ার্ড হিসেবে আমরা আনবো হোয়াটকে। এটা যে কোনো ধরনের ভার্বের ক্ষেত্রে এটা হবে যে WH ওয়ার্ড হিসেবে আমরা কাকে আনবো, হোয়াটকে আনবো। তারপর আমরা টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আনবো, সাবজেক্ট হিসেবে সাবজেক্ট যে থাকে তাকে আনবো, এবং খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা ভার্বকে প্রশ্ন করছি, সো এবং ভার্বকে আমরা উত্তর হিসেবে পেতে চাচ্ছি, সো সেই নির্দিষ্ট ভার্বটি আমার তো প্রশ্নে থাকতে পারবে না। তো আমরা সাবজেক্টের বেলায় সাবজেক্টকেই বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা জানি ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না, সেহেতু আমি তো ভার্বকে পুরোপুরি বাদ দিতে পারছি না, সেহেতু আমরা ভার্বটাকে কী করবো, আমরা ভার্বটাকে টেন্স অনুসারে ডু আকারে বসাবো। চলো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি ইন হিজ ফ্রি টাইম। তাহলে এখানে দেখো ভার্ব হচ্ছে ওয়াচেস। তো এর সাথে গুরুত্বপূর্ণ অংশ সে কী দেখছে, কার্টুন অন দ্য টিভি, পুরো অংশটাকে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তাহলে দেখো আমরা শুরুতেই বলেছি ভার্ব যদি আন্ডারলাইন থাকে স্টেটমেন্টে তখন আমরা WH ওয়ার্ড হিসেবে কী আনবো, হোয়াট আনলাম। তারপর দেখো অক্সিলারি ভার্ব আনবো। এখন তোমরা জানো যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে মূল ভার্বকে বিবেচনা করে আমরা কী আনতে পারি, তোমরা সবাই জানো ডু আনতে পারি, ডাস আনতে পারি এবং ডিড আনতে পারি। তো তোমরা ইজিলি বুঝতে পারছো এখানে যে এখানে ভার্বের সাথে যেহেতু এস বা ইএস আছে সেহেতু আমরা কী আনলাম, ডাস আনলাম। এরপর দেখো আমাদের কী আসবে, সাবজেক্ট আসবে। এই যে দেখো সাবজেক্ট, এরপর আসবে সাবজেক্টটা কি, সৈকত। এই যে সৈকতকে আমরা সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম। এরপর দেখো ভার্বকে আমরা কোন ফর্মে ইউজ করছি, যে ভার্বকে আমরা ডু ফর্মে ইউজ করছি। যেহেতু এখানে ডাস হয়েছে সেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না, শুধু ভার্বটা বেস ফর্মে ডু হিসেবে ব্যবহার করলাম। এরপর দেখো আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ ইন হিজ ফ্রি টাইম এক্সটেনশন বা অতিরিক্ত অংশের জায়গায় বসে গেল এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের কোশ্চেনটি কী দাঁড়ালো, শুরুতে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন ভার্বটা ডু আকারে, এবং সবশেষে অতিরিক্ত অংশ বসিয়ে তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে আমরা কোশ্চেনটি শেষ করব। আবার বলছি দেখো, ভার্ব পজিশনের ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, WH ওয়ার্ড হিসেবে আমরা কাকে ব্যবহার করব, হোয়াটকে ব্যবহার করব। এরপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট বসবে, এবং পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় কি, ভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে ভার্বটি ব্যবহার করতে পারবো না, আমাদেরকে কী ব্যবহার করতে হবে, ডু ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তো আশা করি শিক্ষার্থী তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। আমরা আরও কিছু উদাহরণ দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। তো খেয়াল করো, আমরা স্ট্রাকচারটা আবার বলি। আমরা স্ট্রাকচারে WH ওয়ার্ডের জায়গায় কী লিখবো, হোয়াট লিখবো। একটু অপেক্ষা করি। আমরা স্ট্রাকচারে WH ওয়ার্ডের জায়গায় হোয়াট লিখবো, অক্সিলারি ভার্ব লিখবো, সাবজেক্ট লিখবো, ভার্বকে টেন্স অনুসারে ডু আকারে লিখবো এবং এক্সটেনশন বসিয়ে তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করবো। তাহলে আমরা দেখি হি রিডস, সাবজেক্ট কি, হি,
এখানে সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট দে, এখানে সাবজেক্ট সাকিব, দ্য চিলড্রেন। তাহলে আমরা খুবই সহজে আমরা আগের মতো করেই বলি, সবার জায়গায় সাবজেক্টের জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, হোয়াট বসিয়ে দিলাম। যেহেতু আমাদের জন্য খুবই সহজ, আমরা জানি ভার্বকে যখন আমরা কোশ্চেন করব আমরা সাবজেক্ট হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ড কি ব্যবহার করব, আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে ব্যবহার করব হোয়াট, আমরা বসিয়ে দিলাম। এরপর দেখো আমাদের কাজ কি, অক্সিলারি ভার্ব বসানো। অক্সিলারি ভার্ব বসানো, তো দেখি আমরা তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাতে পারি। প্রথম সেন্টেন্সে খেয়াল করে দেখো, ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে। সো আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে তখন আমরা কি আনতে পারি, ডাস আনতে পারি। এই যে দেখো আমরা ডাস আনলাম। পরবর্তী সেন্টেন্স আমাদের অক্সিলারি ভার্ব আছে উইল, উইল বসিয়ে দিলাম। তারপরে দেখো যে ক্লিন, ভার্বের সাথে কি আছে, ইডি, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে আছে। তো আমরা জানি পাস্ট ফর্ম হলে তখন তার জন্য কি আনবো, ডিড আনবো। দেখো পাস্ট ফর্মের জন্য আমরা কি আনলাম, ডিড আনলাম। তারপরে দেখো ইজ রাইটিং এ লেটার, এই যেখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, আমরা ইজ বসালাম। তারপর দেখো এই যে ভার্ব আছে প্লে, তাহলে প্লেটা কোন ফর্মে আছে, এখানের সাথে না আছে কোনো এস বা ইএস, না আছে এখানের সাথে ইডি যুক্ত বা পাস্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি নিয়ে আসবো, ডু নিয়ে আসবো। আমরা খুব সহজে ডু হিসেবে নিয়ে আসলাম। তাহলে দেখো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড বসানো শেষ, অক্সিলারি ভার্ব বসানো শেষ। এরপর সাবজেক্ট বসানোর পালা। সাবজেক্ট খুবই সহজ, দেখো সাবজেক্ট পজিশন যাই আছে তাই বসিয়ে দিচ্ছি। হি আছে, হি বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা জানি যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা সেকেন্ড পার্সনে পরিণত হয়ে যায়, অর্থাৎ আই থাকলে সেটা কি হয়ে যাচ্ছে, ইউ হয়ে যাচ্ছে। দে, দেই আছে, দেই বসলো। সাকিব আছে, সাকিবই বসে গেল। দ্য চিলড্রেন, দ্য চিলড্রেনই বসে গেল। এরপরে দেখো গুরুত্বপূর্ণ অংশ, ভার্ব হিসেবে কি ব্যবহার করছি। আমরা ভার্বকে টেন্স অনুসারে ডুতে পরিবর্তন করার কথা। তো দেখো রিড ভার্ব আছে, আমরা ভার্বে এস বাই ইএস এর জন্য আমরা এখানে ডাজ ব্যবহার করছি। সো এখানে কি বসবে, ভার্বের জায়গায় ডু বসবে। এখানেও দেখো উইল সিং, ভার্বের জন্য সিং এর জন্য এখানে ডু বসবে। তারপর দেখো ক্লিনড আপ, সো পাস্ট ফর্মে ছিল, ডিড বসিয়ে আমরা পাস্ট ফর্ম বুঝিয়ে ফেলেছি। সো এখানে এবার ভার্বটা কি বসবে, ডু বসবে। এরপরে দেখো এখানে রাইটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করেছি। সো আমি এখানে রাইটিংটাকে ডুইং আকারে লিখবো। দেখো ভার্বের সাথে আইএনজি আছে, আমি এখানে কি করব, ডু এর সাথে আইএনজি করে ডুইং লিখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করবে কন্টিনিউয়াস টেন্সের বেলায় কিংবা পারফেক্ট টেন্সের বেলায়। অক্সিলারি ভার্বটি বসার পরে এখানে ভার্বটি যে ফর্মে থাকবে, ভার্বটা যদি 3 নম্বর ফর্মে থাকে ভার্বের, তখন আমরা 3 নম্বর ফর্মে লিখবো। অথবা ভার্বটা যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ডু এর সাথে আইএনজি করে ডুইং আকারে লিখবো। বুঝতে পেরেছো আশা করি তোমরা। তারপরটা দেখো যেহেতু প্লে আছে, প্লের জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব না, মেন ভার্ব হিসেবে আমরা ডু ব্যবহার করলাম। আর এই 5টি সেন্টেন্সে কোনোটিতে কোনো এক্সটেনশন ছিল না, এই জন্য আমাদের এক্সটেনশন ঘরে কিছু আমরা বসানোর প্রয়োজন হয়নি। এবং সবশেষে আমরা আমাদের কি বসিয়ে শেষ করলাম, এই দেখো আমরা প্রশ্নবোধক চিহ্নগুলো বসিয়ে আমাদের কোশ্চেনটি শেষ করলাম। তো শিক্ষার্থী, আশা করি তোমরা এই এক্সাম্পলগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি এটি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবা তোমাদের ভার্ব পজিশনও কোশ্চেন করতে আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের জন্য বেশ কিছু কাজ নিয়ে এসেছি। এখানে তোমাদের জন্য 15টি সেন্টেন্স আছে এবং কোন স্টেটমেন্টগুলো কোন অংশ ধরে তোমরা কোশ্চেন তৈরি করবে সেগুলো নিচে আন্ডারলাইন করা আছে। এই বিষয়গুলো তোমরা খাতায় তুলে নিয়ে আগের এতক্ষণ যে আমরা যেই লেকচারটি আলোচনা করেছি সেই লেকচারটি একটু আবার ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শুনে লেকচারটি অনুসারে তোমরা আশা করি সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই দিতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। তোমরা কমেন্ট সেকশনে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, অথবা সাবজেক্ট এবং ভার্ব পজিশনের যে কোনো অপশন নিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে সেগুলো জানাতে পারো। আশা করি শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম আমরা একটু এক নজরে সেটা দেখে নিই। খেয়াল করো, আমরা একটি মাত্র স্ট্রাকচারের সাহায্যে আজকে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো তৈরি করতে শিখেছি। সেই একটি স্ট্রাকচারটি হচ্ছে শুরুতে কি বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। আমরা একটি মাত্র স্ট্রাকচারের সাহায্যে আজকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা শিখেছি। সেই স্ট্রাকচারটি হচ্ছে কি তোমরা ভালোভাবে এটি মনে রাখতে হবে। শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে এক্সটেনশন থাকলে এক্সটেনশন এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা সাবজেক্টের বেলায় বলেছি যেহেতু সাবজেক্ট যখন আন্ডারলাইন থাকবে সাবজেক্ট ওয়ার্ডের নিচে, তখন সাবজেক্ট পজিশনকে যেহেতু আমরা উত্তর হিসেবে পেতে চাই সেহেতু আমাদের সাবজেক্টটা থাকছে না, এবং সাবজেক্ট না থাকার কারণে তার আগে অক্সিলারি ভার্বটিও থাকছে না। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটি দাঁড়ায় ডাব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব, এক্সটেনশন এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তো সাবজেক্টের বেলায় আমরা কি কি খেয়াল করি, দেখো সাবজেক্টের বেলায় আমাদেরকে খেয়াল করতে হয় যদি সাবজেক্ট পজিশনটা ব্যক্তিবাচক থাকে তখন আমরা হু ব্যবহার করি, বস্তুবাচক থাকলে তখন আমরা হোয়াট ব্যবহার করি, এবং সেটি যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, বস্তুকে বোঝায়, তখন আমরা হুইচ প্লাস নাউন এবং অধিকার বোঝালে হৌস প্লাস নাউন হিসেবে ব্যবহার করি।
এরপরে আসো ভার্বের বেলায় আমরা বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে আমরা ভার্বে হোয়াট ব্যবহার করি, তারপরে অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসে, এবং খুবই গুরুত্বপূর্ণ ভার্ব যেহেতু আমরা উত্তর হিসেবে পাচ্ছি সেহেতু সেই ভার্বটিকে আমরা রাখতে পারছি না, আমরা টেন্স অনুসারে তখন সেই ভার্বটাকে কী ব্যবহার করছি, ডু হিসেবে ব্যবহার করছি, এবং সবশেষে কোনো অতিরিক্ত অংশ থাকলে সেটি বসাচ্ছি এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করছি। তো শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের আজকের ক্লাসে তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমাদের এই কষ্টগুলো সার্থক বলে মনে হবে। তোমরা খুব ভালোভাবে এই অংশগুলো নোট করে অধ্যয়ন করবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমাদের জন্য তো আমরা আছি, আমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদের সমস্যার কথা জানাবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের জিজ্ঞাসা বা প্রশ্নগুলোর উত্তর করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আজকের ক্লাস। তো তোমাদেরকে আগামী ক্লাসের পূর্বে আজকের হোমওয়ার্কগুলো ভালোভাবে শেষ করার জন্য এবং আমরা যে ক্লাসগুলো নিয়েছি, যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো বারবার অধ্যয়ন করে ভালোভাবে আত্মস্থ করার জন্য অনুরোধ জানিয়ে এবং তোমাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।